দর্শক স্বাগত জানাচ্ছি টিভেন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দিভিজ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি বর্তমান দুনিয়ার প্রযুক্তি। যে প্রযুক্তি এর মধ্যেই দৃষ্টি আকর্ষণ করেছে একেবারে বুড়ো থেকে শুরু করে শিশুটি পর্যন্ত, অর্থাৎ নানাভাবে এআই কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে আমাদের সবারই কম বেশি পরিচিতি ঘটছে এবং ভবিষ্যতে এটি অনেক বেশি শক্তিশালী হিসেবে ধরা দিতে পারে। আর এই জন্য আপনার আমার প্রস্তুতি কতটুকু কিংবা এটি কতটা হুমকি হতে পারে মানুষের কাজের জন্য, এটি কতটা সহায়ক হতে পারে মানুষের জন্য, সেসব বিষয়গুলো নিয়ে আলোচনার যথেষ্ট সুযোগ রয়েছে। তবে এক ধরনের কারো কারোর মধ্যে এআই এর অতি প্রীতি কিংবা অতিরিক্ত ভীতি কাজ করছে। কেউ কেউ ভয় পাচ্ছেন, আবার কেউ কেউ মনে করছেন এটি পুরো দুনিয়াকে পাল্টে দেবে, এরপরে মানুষের আর দরকার হবে না। নানা ধরনের ধারণা তৈরি হচ্ছে, কিন্তু এই ধারণাগুলো আসলে কোথায় গিয়ে ঠেকছে কিংবা আপনাকে ঠিক কোথায় নিয়ে যাচ্ছে, আপনি আমি কতটা প্রস্তুতি নিয়ে রাখা দরকার এআই এর সঙ্গে মোকাবেলা করার কিংবা এআই কে আপনার সহযোগী বানিয়ে ফেলার, সেসব বিষয় নিয়ে কথা বলতে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আপ স্কিল কনসালটেন্সি নিউ ইয়র্কের পলিসি অ্যাডভাইজার রকিব আহমেদকে। রকিব ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ। ধন্যবাদ। এবং একই সঙ্গে আমরা যে বিষয়টি আলোচনার জন্য ঠিক করেছি, কৃত্রিম বুদ্ধিমত্তা, বৈশ্বিক নির্ভরতা ও মানসিক সক্ষমতা, এই বিষয়টি নিয়ে কথা বলবো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, এই বিষয়ে কোনো আগ্রহ থাকে, তাহলে আপনারাও আমাদের টেলিভিশনের স্ক্রিনে দেখানো নাম্বারে টেলিফোন করে সরাসরি আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারবেন। এবং একই সঙ্গে অনুষ্ঠানটি টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার হচ্ছে, সেখানেও কমেন্টসে গিয়ে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারবেন। আমরা আলোচনা চলে যাচ্ছি। রাকিব ভাই, মূলত যে বিষয়টি আলোচনা আপনার সাথে করতে চাই, এই কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটি আসলে আমরা বাংলা করে নিয়েছি কৃত্রিম বুদ্ধিমত্তা, আসলে শব্দটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই হিসেবেই মানুষের কাছে এখন বেশি পরিচিত, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা এখন অনেকের কাছে মনে হতে পারে অপরিচিত। এআই বললেই সবাই চেনে। এআই কতটা আলোড়ন তৈরি করতে পেরেছে, কিংবা এআই আসলে ঠিক মানুষের তথ্য প্রযুক্তিকে, মানুষের কাজকে কোথায় নিয়ে ফেলছে এখন? ধন্যবাদ। থ্যাঙ্কস গিভিং এর শুভেচ্ছা টিবিএন সহ টিবিএন এর সকল দর্শকদের। চমৎকার টপিকস, একদম যৌক্তিক। বাট আপনি যেটা বললেন যে আধুনিক সমাজে বা বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী কিছু একটা, এইটা আসলে আমি একটু পেছনের দিকে যদি, আমি সবসময় আসলে হিস্ট্রি থেকে ইনফরমেশন নেওয়ার চেষ্টা করি, বা একটা কোনো ঘটনা যখন ঘটে সেটার এটা একটা সিকোয়েন্সিয়াল বলি আমরা, যে এটার পূর্ব ঘটনা থাকে। তো এআইটা সেই হিসাবে যদি আপনি বলেন, আমি একটু মানে পেছন থেকে যদি আসি, হ্যাঁ, যথেষ্ট সময় আছে, 1500 সাল 1915 সাল লিওনার্দো দা ভিঞ্চি। তারপরে আসেন 1642 সাল ব্লেইজ প্যাসকেল। তারপরে আসেন জোনাথন সুইফট 1726। তারপরে আসেন অ্যালান টুরিং 1950। এই মানুষগুলি, এই সালগুলি আমি কেন বললাম জানেন? তো 1500 সাল ছিল লিওনার্দো দা ভিঞ্চির একটা, উনি তো আসলে হি ইজ অল অ্যাবাউট সায়েন্স। আমরা যেটা বলি যে তার সম্পর্কে যা জানা যায় বা যতটুকু গবেষণা করা হয়, এগুলি এখনো ইনকমপ্লিট তার সম্পর্কে। বাট ওনার একটা ইনভেনশন ছিল, ইনভেনশন ঠিক না, এটাকে কনসেপচুয়াল ছিল। উনি অনেক কিছুই কনসেপচুয়ালি দিয়ে গেছেন, কিন্তু এটাকে আমরা ফিল্টার পাইনি। তার মধ্যে একটা ছিল হচ্ছে আপনার লিওনার্দোস নাইট, যেটাকে বলে রোবোটিক্স একটা কনসেপ্ট। এটা উনি ড্রয়িং করে গেছিলেন। তো সেটা 1500 সালে। তো আপনি এই আজকে এআই কে যেখানে এসে দাঁড় করাচ্ছেন, সেটা 1500 সালে লিওনার্দো দা ভিঞ্চি কিন্তু রোবোটিক্সের একটা কনসেপ্ট উনি ড্রয়িং এর ওনার কাছে রেখে গেছেন বিশ্বের জন্য। আপনি আসেন 1642 সালে ব্লেইজ প্যাসকেল, ফ্রান্সের সায়েন্টিস্ট। আপনার ক্যালকুলেটর কিন্তু এআই। ও আপনার জটিল সহজ করে দেওয়ার যে বিষয়গুলো, অঙ্কগুলি ও করে দিচ্ছে।
এইটা কিন্তু এআই এর প্রথম ভার্সন, অফিসিয়াল যান্ত্রিক ভার্সন যদি বলেন, যে হ্যাঁ মানুষ তখন বুঝলো যে হ্যাঁ যন্ত্রকে ব্যবহার করা যায়। এরপরে আপনি আসেন জোনাথন সুইফটের গ্যালিভার্স ট্রাভেলস এর কথা আমরা সবাই পড়ছি কম বেশি। গ্যালিভার্স ট্রাভেলস একটা উডেন মনস্টার তৈরি করা হয়েছিল গ্যালিভারকে মারার জন্য, যেটা একজন মানুষ ভেতরে বসে চালাচ্ছিল। বাট এটা একটা অনেক বড় একটা, এটা হলো আপনার 1726 সালের ঘটনা, জোনাথন সুইফটের। এরপরে আসেন 1950 সালে যে অ্যালান টুরিং, ব্রিটিশ ম্যাথমেটিশিয়ান অ্যান্ড সায়েন্টিস্ট, আমরা তাকে কম্পিউটার সায়েন্টিস্টই বলি। উনি প্রথম আসলে আবিষ্কার করেন, বা উনি যখন ওনার কনসেপ্ট রেডি করেন যে মেশিনের ইন্টেলিজেন্সটাকে কিভাবে মাপা যায়, একটা মেশিন কিভাবে ইন্টেলিজেন্স হতে পারে, বা তার ইন্টেলিজেন্সটাকে আমরা কিভাবে মাপবো। কারণ একটা মেশিন হয়তো আপনি বানাচ্ছেন, সেটা আমি ব্যবহার করছি, সেটা কি আপ টু দ্য মার্ক, নাকি এর মাপার যন্ত্রটা কি, বা এটাকে কোন পরিকল্পনায় মাপা যায়, বা কিভাবে মাপা যায়, এইটা অ্যালান টুরিং ফার্স্ট এটাকে কনসেপচুয়ালি, এবং এটাকে উনি ফিল্ডে নিয়ে আসেন এবং এটা টেবিলে আসে। তো ওই সময় থেকে আসলে আমাদের এআই এর যাত্রা শুরু। আমরা যদি বলি এই ধারাবাহিকতাগুলি আসলে আজকের এআই। ওকে, মানে তখন এটি এআই নামে পরিচিত ছিল না, অনেকগুলো কাজ, প্রথম ক্যালকুলেটর আবিষ্কার, প্রথম কম্পিউটার আবিষ্কার, যেগুলো প্রত্যেকটাই আসলে এক ধরনের ইন্টেলিজেন্স কাজ ছিল, মানুষের কাজকে সহজ করার বিষয় ছিল। বাট আমরা এআই সম্পর্কে পরিচিত হতে শুরু করছি কিন্তু বেশি দিন হয়নি শব্দটির সঙ্গে পরিচিত হওয়া। শুরুতে এটিকে অনেকে মনে করতেন আচ্ছা ফাঁকিবাজির জন্য সম্ভবত এআই ব্যবহার করা হয়, কিন্তু এরপরে এটি এমন একটি পর্যায়ে চলে যাচ্ছে যে এখন এমন কোনো কাজ নেই যেটি এআই দিয়ে করা যায় না। ইভেন অনেকে আছেন যারা রান্না করতে চান, তারা যদি লিখে দেন এআইতে যে আমি এই রান্নাটি করব, কিভাবে করব, স্টেপ টু স্টেপ এআই আপনাকে বলে দিচ্ছে কিভাবে করছেন। তারপরে একেবারে ছোট্ট রান্নাঘরের কাজ থেকে শুরু করে আপনি যদি একটি রকেট বানাতে চান, সেটিও এখন এআই আপনাকে বলে দিচ্ছে। এআই আপনাকে প্রোগ্রামিং বলে দিচ্ছে। আপনি যদি বলেন যে আমার এই প্রোগ্রামিং আপনি শিখেননি কিন্তু আপনি এটি করতে চান, সেটিও আপনাকে শিখিয়ে দিচ্ছে। মূল বিষয়টি হলো সাম্প্রতিক সময়ে কত বছর ধরে এই উত্থানটি, কিংবা এটি আসলে বিশ্বকে কিভাবে দাঁড়া দিয়েছে, কি পরিবর্তন এনেছে, বড় মাপের কি পরিবর্তন এনেছে। আবারও বলছি, এটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা কিন্তু ন্যাচারাল ইন্টেলিজেন্স না, এটা জেনারেল ইন্টেলিজেন্স না। জেনারেল ইন্টেলিজেন্স আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমরা আর্টিফিশিয়াল কখন বলি? যেটা মানুষের নিজস্ব নয়, যেটা মানুষের নিজস্ব নয়, বা যেটা আমাকে ব্যাকআপ দিতে পারে, আমাকে কোটিং করতে পারে, আমার মেধাকে কোটিং করতে পারে, আমার জ্ঞানকে কোটিং করতে পারে, আমার কাজের সময়কে কোট করতে পারে, সে ওইটাকে বাঁচাতে পারে, বা এইভাবে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা আসছে। আপনি যে কথাটা বললেন যে এই অল অ্যাবাউট ইনফরমেশন, কিন্তু এআই আপনাকে রান্না করে দিচ্ছে না, রান্না করার জন্য কিভাবে করতে হয় সেটা বলছে। সেই ইনফরমেশনটা আপনি নিচ্ছেন, এআই এর মাধ্যমে নিচ্ছেন। তো এইটা আপনাকে যেটা বলছে যে এইভাবে করতে হয় কাজটা, এটা বেসিক্যালি সে কি করছে, সেটা ইনফরমেশনটাকে অনেকগুলি জায়গা থেকে ইনফরমেশন নিয়ে আপনার জন্য করে দিচ্ছে। তো এই যে করে দেওয়ার যে কাজটা, এখন এইটা এখনো অন পেপার আছে, এখনো এটা ফিজিক্যাল বা রিয়েল লাইফে কিন্তু আসে নাই। এটার ইফেক্টটা হচ্ছে রিয়েল লাইফে। আপনি রান্নার কথা বললেন, আমি একটু উদাহরণ যাই, আর একটু পেছনে যাই, যে আমাদের এডুকেশন সেক্টরের ওয়ার্ল্ডের অনেক ইউনিভার্সিটির যেসব ডিগ্রি, মাস্টার্স বা থিসিস পেপার, এগুলি এখন অলমোস্ট 50%-এরও বেশি কমপ্লিট এআই বেজ হয়ে গেছে। মানে যে থিসিস পেপারগুলি জমা হয় 50% এআই ড্রিভেন, একদম A to Z এআই দিয়ে করা। এখন আপনি যে এআই দিয়ে যদি আমি একটা পিএইচডি মানে কি ডক্টর অফ ফিলোসফি, কোনো একটা বিষয়ের উপর আমার জ্ঞান, নলেজ যখন চরম উৎকর্ষতা পায়, তখন আমি তাকে ডক্টর অফ ফিলোসফি বলি, যে ওই সাবজেক্টের ওই বিষয়ের উপরে সে ডক্টর। তো সেই ডক্টর তার ডক্টরেটের জন্য যখন সে ফিল্ড অথবা তার ফিল্ড ওয়ার্ক থেকে
তার এক্সপেরিয়েন্স থেকে তাকে অনেকগুলি জায়গায় ভিজিট করতে হয়, অনেকগুলি সেক্টরের কাছ থেকে ইনফরমেশন নিয়ে তাকে রুট লেভেলে যেতে হয়, তারপর একটা থিসিস পেপার দাঁড়ায়। সেখানে হ্যান্ডস অন ইনফরমেশন লাগে, রিয়েল টাইম। এখন সেটা কি করছে, সময়ের কারণে আমার টাইম কম, আমার ধৈর্য কম, আমার ওই হ্যাবিট কম, আমি এআইকে বলে দিচ্ছি, ও এটা জমা দিয়ে দিল। এখন যিনি দেখছেন উনিও বুঝছেন যেটা এআই দিয়ে করা, কিন্তু ওখানে যদি কোনো পেটেন্ট থাকতো, যদি ওখানে লেখা থাকতো যে না এটা এই এআই দিয়ে করা হয়েছে, তাইলে কিন্তু সে ধরা খেত। কেন এআই কি এখন ডিটেক্ট করার মতো কোনো না, এআই software এখন এখনো পর্যন্ত হয়নি? না, এআই কে ডিটেক্ট করা যায়, আমি বুঝতে পারি এটা এআই। এটা নর্মালি আমাদের কাছে যখন একটা ডকুমেন্টস আসে, আমি যখন একটা ডকুমেন্ট দেখি, এই ডকুমেন্টসের ইভেন আমি শুধু এআই ট্রেনিং এর কথাই বলবো, যে আমাদের কাছে প্রচুর রিকোয়েস্ট আসে যে আমি এআই ট্রেনিং কিভাবে করতে চাই। আমি জিজ্ঞেস করি আপনি কেন এআই ট্রেনিং করতে চান? কারণ এখানে সবাই বলছে এআই ছাড়া চলবে না, এআই ছাড়া চলবে না। আমি বললাম এআই কি অক্সিজেন? তা তো না। এআই ছাড়া চলবে না কারণ আপনি চলতে চান না। তো ওই যে থিসিস বা আমি যেটা বলছিলাম যে আপনাকে, একটু পরিষ্কার হয়নি আপনার কাছে, মানে থিসিস কিংবা মাস্টার্স এর যে প্রজেক্ট পেপার গুলো হচ্ছে, সেগুলো যদি এখন আপনি এআই দিয়ে করেন, আমরা জানি যে আমরা যখন নিজেরা শিক্ষার্থী ছিলাম, আমরা যদি কোথাও কপি পেস্ট করতাম তবে সেটা ধরার মতো সফটওয়্যার ছিল, এবং শিক্ষকরা খুব ইজিলি সেই সফটওয়্যার গুলো ইউনিভার্সিটি গুলোতে কিনে নেওয়া থাকে। সেই সফটওয়্যার গুলো দিয়ে তারা একেবারে রেড কালার করে সোর্সটা দেখিয়ে দেওয়া হয় যে অমুক জায়গা থেকে এই জিনিসটা করেছে। এআই তো নিজে থেকে কিছু করে না, এআই কোথাও না কোথাও সোর্স গুলো নিয়ে সেগুলো তারা হয়তো আপনাকে প্রজেক্ট পেপার গুলো লিখছে। সেক্ষেত্রে এআই এই প্রজেক্ট পেপার, এআই এই থিসিস পেপার, সেগুলো কি ধরা যাচ্ছে না? হ্যাঁ, সেগুলি ধরা যাচ্ছে, একটা লেভেল পর্যন্ত ধরা যায়। ওকে, কিন্তু আমি ধরতে চাই কিনা, এইটা হলো প্রশ্ন। যে আমি ওই যে বললাম আপনাকে যে আমি একটা কন্টেন্ট ডেভেলপ করব, আমি একটা ট্রেনিং ডেভেলপ করব, একটা ডিজাইন করব, এটার জন্য আমি এআই এর কাছ থেকে নিলাম। যখন আমি দেখছি, আমার কাছে যখন রিপোর্টটা আসছে, সেই রিপোর্টটার ফরম্যাট দেখলে বোঝা যায় যে এটা এআই এর করা। আচ্ছা আচ্ছা, হিউম্যান টাচ মিসিং, এটা বোঝা যায় যদি আমি এটাতে এক্সপার্ট হই। একজন এক্সপার্ট ধরতে পারবে যে এটা এআই ড্রিভেন একটা ডকুমেন্ট কিনা। নকল, পরীক্ষায় নকল, যে অসৎ উপায় যেটা আমরা যেটা বলি, আমরা কিন্তু ওই সময় থেকে দেখে আসছে নকল করে, বা একটা ক্লাসের সবার খাতা দেখলে বোঝা যায় যে অন্তত 50% খাতায় একই রকম লেখা, তার মানে ওরা কপি পেস্ট করছে, তাই না? তো কপি পেস্টটা কিন্তু যিনি খাতা দেখতেন, সেই শিক্ষকরা, তারা কিন্তু এটা বুঝতেন। তো এই এআইটা বেসিক্যালি এইটা কপি পেস্ট এর মতোই একটা ব্যাপার এই মুহূর্তে, যে আমরা যে এআই গুলি নিয়ে কাজ করছি সেগুলি কপি পেস্টই হচ্ছে। হিউম্যান ইন্টেলিজেন্সটাকে আমরা মনে করছি যে এটাকে আমরা অন্য কাজে লাগাবো। অন্য কাজটা কি? একজন মানুষের অন্য কি কাজ, তার কাজের বাইরে অন্য কি কাজ? আমি একজন ছাত্র, আমি স্টুডেন্ট, আমার তো পড়াশোনায় কাজ, তাহলে আমি এআই কে পড়াশোনার দায়িত্ব দিয়ে আমি কি করব? তার মানে আমি আমার কাজে হ্যাপি না, বা আমি আমার কাজে তাহলে যেই কাজটা আমি করতে চাচ্ছি সেই কাজের দায়িত্বটা আরেকজনকে দিচ্ছি। মানে আমি একটু বুঝি আপনার কাছে, তার মানে আপনি বলছেন যে এআইটা আমাদের কাজগুলোকে মানে সঠিকভাবে কাজ করার দিকে কেউ মনোযোগী হচ্ছে না, কিংবা এআই এর ফলে, মানে এআইটাকে কি আপনি নেগেটিভলি দেখছেন? না, আমি নেগেটিভলি দেখছি না। আমি দেখছি এইভাবে যে এআইটাকে আসলে আমি যেটাকে যদি একটা সাপ্লিমেন্টাল পজিশনে রাখতে পারি তাহলে ভালো। ওকে, এটা এআই যদি আমার চিন্তা ভাবনাকে সুপারসিড করে যায়, তাহলে আমি হিউম্যান বিং হিসাবে আমার টাচ যদি না থাকে, তাহলে আমি এক্সিস্ট করব না। আপনি যেটা বুঝছেন, আমরা যেটা বোঝার চেষ্টা করছি যে এআই আসলে কি মানুষ থাকবে কিনা, মানুষ তো থাকবেই, মানুষই তো এআই তৈরি করছে। এই যে কোডগুলি করা হচ্ছে, এজেন্টিক এআই, জেনারেটিভ এআই, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, আমরা যেগুলি করছি, এটা কেউ না কেউ কোডিং করছে। তো সেগুলো তো মানুষকেই করতে হচ্ছে, কিন্তু সেই মানুষের সংখ্যাটা কম।
সেই মানুষ 100 জনে, 1000 জনে, 1,00,000 জনে একজন করছে। না, সেটি তো হলো যে প্রোগ্রামিংটা করছে, কিন্তু আমি বলছি ধরেন আপনি অফিসে একটা কাজ করেন, আপনার হয়তো একটা অফিসিয়াল লেটার লেখা দরকার, তো আপনি আগে সেটি 30 মিনিট সময় নিয়ে অফিসিয়াল লেটারটি লিখতেন, ইমেলটি লিখতেন, আপনার বসকে আপনি সেটি পাঠাতেন রিপোর্টটা। এখন যদি এআই সেটি করে দেয়, এআই কে আপনি বললেন যে এই বিষয়, তুমি আমাকে এই বিষয়ের উপর একটি অফিসিয়াল লেটার লিখে দাও, এআই সেটি 3 মিনিট 4 মিনিটে করে দিল, আপনি 3-4 মিনিটের মধ্যে সেটি আপনার বসকে পাঠিয়ে দিলেন, একই জিনিস। সেখানে আপনি সমস্যা কোথায় দেখছেন? না, এখানে একই জিনিস হিসাবে আমি দেখি না। ওকে, কারণ কি, ওখানে মিসিং যেটা থাকে সেটা ইমোশন মিসিং থাকে, হিউম্যান টাচ মিসিং থাকে, ক্রিয়েটিভিটি মিসিং থাকে। কারণ ওই যে চিঠিটা আপনি একজন কাস্টমারকে দিচ্ছেন, একটা ক্লায়েন্টকে একটা প্রপোজাল পাঠাচ্ছেন, তো সেই প্রপোজালটা পাঠাচ্ছেন আপনি TBN24 থেকে। রাইট। সো TBN24 এর একটা ইমোশন, একটা সোশ্যালি একটা ইম্প্যাক্ট আছে, যে এইভাবে আমরা কথা বলি, TBN এইভাবে কথা বলে। আবার আরেকটা টিভি চ্যানেল আছে, তারা এইভাবে কথা বলে। এখন যখন আপনি একটা কম্পিটিটিভ লোকেশনে বা কম্পিটিটিভ সিচুয়েশনে একটা প্রপোজাল দিচ্ছেন, যখন আপনার প্রপোজাল আর আপনার কম্পিটিটরের প্রপোজাল সেইং দ্য সেম থিং, সেম ওয়ে, তখন বোঝা যায় যে ইট ইজ ইউজড, মানে কেউ এআই ব্যবহৃত। তার মানে আপনার যে হিউম্যান টাচটা, ওটা কিন্তু মিসিং। তো ক্রিয়েটিভিটির যে জায়গাগুলি, ইন্টেলিজেন্সের, হিউম্যান ইন্টেলিজেন্সের যে জায়গাগুলি, সেই জায়গাগুলি থাকতে হবে। আপনি বলতে পারেন যে ইয়েস, হাউ টু রাইট আ প্রপোজাল, রাদার আপনি বলেন না যে আমাকে প্রপোজাল লিখে দাও, আমি এই তারিখে এই ডকুমেন্ট এখানে এইভাবে সাবমিট করতে চাই, এটা থাকবে, এটা আমাকে বানায় দাও। নো, রাদার আপনি যেটা করেন যে আপনি তাকে বলেন যে এইরকম একটা প্রপোজাল বানানোর জন্য আমাকে একটা স্যাম্পল দাও, যেটা আমরা গুগলে অজস্র মিলিয়নস অফ ডকুমেন্টস পাওয়া যায়, স্যাম্পল। ওখান থেকে যদি আপনি একটা ক্রিয়েট করেন, তখন আপনার জন্য রাদার এটা ভালো হবে, হেল্পফুল হবে, এবং আপনার ওই টাচটা থাকবে, আপনার যেই ইমোশনাল অ্যাটাচমেন্ট বলেন বা আপনাদের যে কমিউনিকেশনের যে প্যাটার্নটা থাকবে, ওইটা ইউনিক থাকবে। এটা থাকতে হয়, ইউনিকলি থাকতে হয়। যেমন আপনি যখন গভর্নমেন্ট অফিসের কোনো লেটার দেখবেন, তখন এই চিঠির উপরে হাতে নামটা লেখা হয় আর নিচে সিগনেচার করা হয়। নামটা হাতে লেখা হয় কেন? যাকে দেয়া হচ্ছে, কারণ এটা হিউম্যান টাচ, যে না, আই কেয়ার ইউ, আমি আপনাকে কেয়ার করছি, আমি আপনাকে রেসপেক্ট করছি, দ্যাটস ওয়াই। এই জন্য নামটা কিন্তু হাতে লিখে দেওয়া হয়, এবং সাইনটাও হাতে করে দেওয়া হয়। আমি বুঝতে পারছি আপনি হয়তো যে পার্সপেক্টিভে বলছেন, সেটা হলো যে মানুষের একটা সংযোগ থাকা কিংবা নিজস্বতা বলে একটা কথা আছে। আপনি যে তথ্যগুলো দিচ্ছেন সেগুলোই হয়তো আরেকজন প্রযুক্তিবিদ অন্যভাবে দেবেন। আপনি এই যে আপনার একটা অবস্থান তুলে ধরছেন, কিন্তু এআই কে আমি যদি বলতাম, আপনার জায়গায় একজন এআই কে বসিয়ে দিতাম এবং তাকে আমি ঠিক যেভাবে বলতাম, সে হয়তো সেভাবে আনসার গুলো করতো, তাহলে ভিন্ন মত কিংবা নতুন উদ্ভাবনের বিষয়টি আসছে না। কিন্তু একটু পরিষ্কার হয়ে আপনার কাছে একটু জানি, সেটা হলো এই যে ভয়ের জায়গাটা, আপনি মৌলিকত্ব নিয়ে ভাবছেন, আর এআই ভাবছে কত ফার্স্টলি সার্ভ করা যায়, কত বৈচিত্র্যময় করে সেটি সার্ভ করা যায়। এইসব জায়গায় গিয়ে কনফ্লিকশনের জায়গাটা, যখন মানুষের মন এবং এআই দুটোকে আপনি মুখোমুখি করবেন, এই কনফ্লিক্টটা গিয়ে কোথায় দাঁড়াবে, কিংবা মানে দুটোর মধ্যে কনফ্লিকশনের কি একটা জায়গা তৈরি হবে? না, আমি মনে করি এটা কখনোই হবে না। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন বলছি আমি। একটা সময় গিয়ে ম্যানকাইন্ড সবসময় ডোমিনেটিং জায়গায় থাকবে। পৃথিবী যতদিন থাকবে, মানুষ সৃষ্টি সেরা হিসাবেই থেকে যাবে। তো এইটাকে কেউ সুপারসিড করতে পারবে না। এটা নেচার, এটা প্রকৃতি এভাবে তৈরি, ফর দ্য টাইম বিং। আমার মনে হয় এখন আমার ইনএবিলিটি কে কেউ অ্যাবিলিটিতে কনভার্ট করছে। আমি গোল্ড কেনার সামর্থ্য রাখি না, এখন আমি কি করলাম? আমি একটা আর্টিফিশিয়াল গোল্ড পড়লাম। আমি যেখানে ভাবনাটা আমার সীমানা শেষ, সেখান থেকে এআই ভাবনাটা শুরু করে দেয়, কারোর আমার হয়ে, কারোর মাধ্যমে। তো আমি যদি আরেকটু চেষ্টা করি,
তাহলে কিন্তু আমি ওই জায়গায় পৌঁছাতে পারি। কিন্তু আমি সেটা না করে আমি মনে করছি যে না, এটা আমি উইন করছি। আসলে আমি উইন করছি না, আমি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। আমি আমার ব্রেনের কার্যক্ষমতাকে নষ্ট করে দিচ্ছি। কারণ এটা যতদিন আপনার শরীরের যে কোনো একটা অঙ্গ যখন আপনার আইডল হয়ে যাবে, সেটা যখন আপনি ব্যবহার করবেন না, তখন এটা আস্তে আস্তে তার কার্যক্ষমতা হারিয়ে ফেলবে। এইটা হলো নেচারের কথা, এটা মানে শরীর বিজ্ঞান এটা বলে। তাহলে কনফ্লিক্ট তো হবে, আপনি কেন বলছেন কনফ্লিক্ট হবে না? এই জন্য কনফ্লিক্টটা তাদের জন্য হবে না যারা এই প্র্যাকটিসে থাকবে। এখন আপনি যদি অভ্যস্ত হয়ে যেতে পছন্দ করেন, তখন কনফ্লিক্ট হবে। আপনি অভ্যস্ত হবেন কিনা, আপনি এটাকে জুতা হিসাবে দেখবেন নাকি পা হিসাবে দেখবেন? এটা কিন্তু অনেকে এখন পা হিসেবে দেখছে। এইটাই সমস্যা হচ্ছে, যে আপনি এটাকে পা হিসাবে দেখছেন কিনা। কিন্তু আমি একে দেখি জুতা হিসাবে, আমি এটাকে কখনো পা হিসাবে দেখি না। কারণ আমি আমার পায়ের উপরে দাঁড়াতে চাই। এটা আমি জুতা পরতেও পারি, নাও পরি, আমি স্যান্ডেল পরতে পারি, আমি শু পরতে পারি, আমি না পরতে পারি, বাট ইট ইজ মাই চয়েস। বাট আমার যেন পাটা ঠিক থাকে। তাহলে এই জায়গা থেকে এআই কে নিয়ে যেখানে নতুন নতুন করে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট হচ্ছে, এআই কে কিভাবে আরো 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 ইফেক্টিভ করা যায়। আবার আপনারা অনেক প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন যে এআই একটা সময় গিয়ে মানুষের মনের উপরে যাতে প্রভাব বিস্তার করতে না পারে, কিংবা এআই যাতে এমন কোনো পায়ের জায়গায় না চলে যায়, জুতোর জায়গা থাক, আমার অ্যাসিস্ট্যান্ট থাক, আমার বস হয়ে না উঠুক। কিন্তু ট্রেন্ড বলছে দিনে দিনে এআই এর জনপ্রিয়তা বাড়ছে, মানুষের ব্যবহার বাড়ছে, মানুষ নানা কাজে ব্যবহার করছে। খুব ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, হয়তো একটা পুরো রেস্টুরেন্টের শেফ যিনি, সেটা এআই এর শেফের জায়গা নিতে পারবে না, রান্নাটা একজন মানুষকে করতে হবে। কিন্তু আপনার অর্ডার নেওয়া, সার্ভ করা, প্রত্যেকটা বিলিং করা, প্রত্যেকটা জিনিস হয়তো একটা সময় রোবট সেখানে জায়গা করে নেবে। আপনি রেস্টুরেন্টে গিয়ে বসলেন, টেবিল সুন্দর করে সাজানো আছে, একজন রোবট এগিয়ে এলো, আপনাকে বললো যে কি অর্ডার করতে চান, আপনার সামনে একটা ট্যাব দিয়ে দেওয়া হলো, আপনি সেখানে অর্ডার করা শুরু করলেন। অনেক জায়গায় আছে আমেরিকাতে এরকম শুরু হয়ে গেছে। তার পরবর্তীতে আপনি অর্ডার করলেন, সে অর্ডারটা চলে গেল এবং শেফ সেটি রান্না করে আবার তুলে দিলেন রোবটের হাতে, রোবট নিয়ে আসলেন, এসে আপনাকে সার্ভ করলেন, খাওয়া শেষ, আপনাকে বিল ধরিয়ে দেওয়া হলো, কিংবা শুরুতে হয়তো বিলটা আপনার নিয়ে নিচ্ছে। বেসিক জায়গাটা, রান্না করার জায়গাটা, শেফটা কিন্তু মানুষই করতে হচ্ছে, কোনো রোবট করতে পারছে না। কিন্তু এই যে এতগুলো মানুষের কাজ কমে গেল, এতগুলো যারা সেখানকার দায়িত্ব পালন করতেন, অর্ডার নেয়ার, খাবার সার্ভ করার, সে মানুষগুলো দায়িত্ব তো কমে যাচ্ছে। তাহলে এআই তো কিছু কিছু জায়গায় বিপ্লব করে ফেলছে, কিছু কিছু জায়গায় মানুষের কাজ কমিয়ে ফেলছে। তখন এই মানুষগুলো কি করবে? তারা কি নতুন নতুন কোনো কাজ খুঁজবে, নাকি তারা আসলে কোথায় যাবে? ধন্যবাদ। এআই কে আপনি রিপোর্টিং এ রাখেন, রিপোর্ট জেনারেশন অফ রিপোর্ট, এই জায়গাটা গুড। কিন্তু আপনি যেটা বলছেন যে রান্না করা বা একটা শেফ এখন রোবোটিক্স হ্যান্ড দিয়ে তারা রান্না করছে, যেহেতু সার্জারি হচ্ছে, সার্জিক্যাল যেহেতু টুলস চলে আসছে মানে হেলথ সেক্টরে, সো এটাও হবে। বাট ওই যে রেস্টুরেন্ট ভাইব, মানুষ রেস্টুরেন্টে যাচ্ছে বা যাওয়া বা আসা, ওইটা কিন্তু খুব একটা লিমিটেড জায়গা। আমি ওই জায়গাটায় এখনো মনে করি না যে কখনো এইটা এআই নিতে পারবে। আপনি হয়তো বা মাসে একদিন ফর ফ্যান্টাসি আপনি যাবেন, কিন্তু হিউম্যান টাচ, হিউম্যান নেচার হচ্ছে হিউম্যান টাচ পছন্দ করে, হিউম্যান এনভায়রনমেন্ট একটা ভ্যালু করে। এই ভ্যালুর জায়গাটা আসলে এআই বিলিয়ন ট্রিলিয়ন ডলার কেন খরচ হচ্ছে? বিকজ অফ মানে পাওয়ার, আপনাকে নিয়ন্ত্রণ করার যে ব্যাপারটা, এটা এআইটা বেসিক্যালি কে কত বেশি কত আগে নিয়ন্ত্রণে আসতে পারবে, একটা নিয়ন্ত্রিত জায়গায় আসতে পারবে, সেইটা নিয়ে আসলে যুদ্ধটা, এআই এর যুদ্ধটা হচ্ছে ওই জায়গায়। আপনি যেটা বলছেন যে ব্রেইন, নেক্সট লেভেল অফ এআই হবে হচ্ছে নিউরো টেকনোলজি। ওকে, নিউরো টেকনোলজিটা হচ্ছে যে এখন ব্রেন থেকে এআই জেনারেট হচ্ছে, হিউম্যান ব্রেন থেকে এআই জেনারেট হচ্ছে, এক সময় এআই থেকে হিউম্যান ব্রেনে যাবে, তারপরে সেই ব্রেন টু ব্রেন যাবে, যে আমি এখানে বসে আপনাকে বলে দিব যে আপনি কি ভাবছেন,
আপনার ভাবনাটা যখন আমি বলে ফেলবো তখন আমি আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবো। মূল বিষয়টা হলো এইটাই। আমাদের প্রকৃতিকে চ্যালেঞ্জ জানানোটাই হচ্ছে মানুষের একটা মানে স্বভাবগত একটা ব্যাপার, যে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি। এই যে চ্যালেঞ্জ বিষয়টা, এই বিষয়টাকে আপনি যদি দেখেন অনেক বড় ব্যাপকভাবে, এটা আমাদের সাধারণ চোখে আসবে না। আমরা খুব সাধারণ চোখে আমরা দেখবো আমরা চাকরি হারাবো, আমরা কোনো কিছুই হারাবো না। কেন আমরা কোনো কিছুই হারাবো না? এই কারণে যে আমার ইউনিকনেস, আমি কি করতে পছন্দ করি, আমি যদি সেটা করতে চাই তাহলে ওই জায়গাটা এআই নিতে পারবে না। আমি আপনাকে এইটুকু বলতে পারি যে হ্যাঁ, আমার যে ইউনিকনেস, আমার যে পছন্দের যে কাজ, সেইটা যদি আমি পেয়ে যাই তাহলে ওই জায়গাটাকে এআই কে আমি নিতে দেব না। আসলে এটা হিউম্যান বিহেভিয়ারে এটা যায় না কখনো। সেই হিসাবে বলছি যে টেম্পোরারিলি এবং অল্প কিছু সময়ের জন্য মনে হবে যে এইটা আমাদেরকে পুরো জিনিসটা, যেমন আজকে থেকে যদি আপনি 20 বছর 50 বছর 20 বছর আগে চিন্তা করেন, কম্পিউটার যখন আসলো টাইপিস্টরা আন্দোলন করলো, এটা আমাদের বাংলাদেশে চাকরি হারানোর জন্য ইত্তেফাকে যারা টাইপিস্ট ছিলেন তাদেরকে বিদায় করে দেওয়া হলো, কম্পিউটার অপারেটর দেওয়া হলো। টাইপিস্টদের কারণ চাকরি চলে যাচ্ছে, টাইপিস্টরা আসলে কেউ কিন্তু চাকরি হারায়নি, কারণ লিটারেসিটা, তারা চাকরিটা হারিয়েছে কেন? বিকজ অফ ওই লিটারেসি, ওই প্রোগ্রামিংটা জানার জন্য, কম্পিউটারের যে প্রোগ্রামিংটা, এইটা জানার যে নলেজটা, সেটা দরকার ছিল। এখনো কিন্তু কিবোর্ডে টাইপিস্ট যে কাজটা করতো, কিবোর্ড সে একই কাজই করে, এবং টাইপিস্টরাও কিবোর্ডের থেকে অনেক, মানে যারা এখনকার তাদের থেকে অনেক ভালো টাইপিস্ট ছিল। কিন্তু দেখেন টাইপরাইটার চলে গেছে, কম্পিউটারকে টাইপরাইটারের বিকল্প হিসাবে দেখা হয়েছিল প্রথম দিকে, আসলে তো সেটা ছিল না। তো আপনাকে যখন একটা টেকনোলজি আসে তখন আগের টেকনোলজিটা অবসোলিট হয়ে যায়, এটাকে তখন আমরা শোকেসে রেখে দিই। কিন্তু মানুষ তো আগায় যাচ্ছে বিজ্ঞানের সাথে সাথে, উন্নতির সাথে, তো আমাদেরকেও আগাইতে হবে। আপনি কয়টা বাসায় আর সিআরটি টিভি দেখেন? সব তো রিমোট কন্ট্রোল স্মার্ট টিভি দেখছেন, সিআরটি টিভি কোথাও দেখবেন না, কারণ এটার প্রয়োজন শেষ। তো আপনি যদি এআই এর কথা বলেন যে মানুষের প্রয়োজন শেষ, এআই এর প্রয়োজন না, মানুষের প্রয়োজন আসলে শেষ হবে না। ওকে, আমরা অনেকটুকু পরিষ্কার হয়েছি একটা বিষয়, সেটি হলো যে আসলে এই কনফ্লিক্টের জায়গা থেকে একটা কথা বলা যেতে পারে যে মানুষকে আসলে ওই টাইপরাইটারদের যারা ছিলেন, সেই টাইপরাইটাররা তারা যদি নিজেদেরকে আপলিফটেড করে নেন, আপ স্কিলের যদি তাদের মধ্যে আসে, এবং তারা যদি সেই কম্পিউটার অপারেটরে নিজেদেরকে রূপ দিতে পারেন, তাহলে কিন্তু চাকরি আরো বাড়লো, চাকরি কমলো না। আগে যে টাইপরাইটারদের যে কয়টি চাকরি ছিল, নিঃসন্দেহে এরপরে কম্পিউটার অপারেটরদের অনেক বেশি সংখ্যায় চাকরি ছিল। তার মানে সময়ের সঙ্গে আপনাকেও আপ টু ডেট হতে হবে, আপস্কিলিং রিস্কিলিং চলতে থাকে, যে আমি সময়ের সাথে সাথে চলতে থাকবে। তখন এআই আপনাকে ছাড়িয়ে যেতে পারবে না, আপনি এআই কে নিয়ন্ত্রণ করতে পারবেন। এআই কে আমার আসলে, আমি আবারও বলছি যে এটা এআই কে আপনি প্রকৃতি বা নেচার ভাবার কোনো সুযোগ নাই। এআই কিন্তু নেচার না। আপনি নেচারকে নিয়ন্ত্রণ করতে পারেন না, বাট আপনি এআই কে নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি কতটুকু অ্যাক্সেস দিবেন, আসবো কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। দর্শক, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরবো, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি দিভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি হিসান জুয়েল, আমাদের সাথে স্টুডিওতে আছেন আপ স্কিল কনসালটেন্সি নিউ ইয়র্কের পলিসি অ্যাডভাইজার রাকিব আহমেদ। রাকিব ভাই, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। এবং দর্শক, আপনারা যারা দেখছিলেন, আপনারা এর মধ্যে জানেন যে আমরা এআই নিয়ে কথা বলছি। এআই এটি বৈশ্বিক নির্ভরতা এবং মানসিক সক্ষমতার উপর কতটা প্রভাব ফেলছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। রকিব ভাই, আপনার কাছে যেটি জানতে চাই সেটা হলো যে এআই তো এখন একেবারে খুব সেন্সিটিভ কিছু জায়গায় ব্যবহার করা হচ্ছে। আমরা যদি নিরাপত্তার কথা বলি, আমরা যদি অর্থনীতির কথা বলি, আমরা যদি শিক্ষা, জননিরাপত্তা, স্বাস্থ্যসেবা, নানা জায়গায় এআই এর ব্যবহারগুলো শুরু হয়ে গেছে। এই ব্যবহারটা কতটা নিরাপদ, কতটা একেবারে ন্যাশনাল সিকিউরিটি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঝুঁকির জায়গাগুলো তৈরি করছে? এআই, ধন্যবাদ। ঝুঁকির জায়গাটা আমি একটু আগে আপনাকে আগের সেশনে বলছিলাম যে এআইটাকে আমরা যদি রিপোর্টিং এই জায়গাটাতে রাখি, হুইচ ইজ গুড, এটা খুব ভালো। এই জায়গাটায় এআই খুবই ভালো, যে আপনি 10টা সেন্সিটিভিটি সেন্সর রাখলেন, সেটাকে একটা রিপোর্ট জেনারেট করতে বলেন, মাস্টার ক্লাস হবে। এবং সিকিউরিটির সবচেয়ে বড় প্যারামিটার কি জানেন? যে ইট শুড বি
ক্যামোফ্ল্যাশড। আপনি আপনার বাড়ির সামনে একটা বন্দুক নিয়ে দারোয়ান রেখে দেন, এটাকেও আপনি সিকিউরিটি বলবেন। আপনি ক্যামেরা রেখে দিবেন, এটাকেও আপনি সিকিউরিটি বলবেন। সো ওপেন সিকিউরিটি হচ্ছে সবচেয়ে ইন্টেলিজেন্ট সিকিউরিটি, যেটা উন্নত বিশ্বের সিকিউরিটিগুলি যদি আপনি যদি দেখেন রাষ্ট্রীয় নিরাপত্তার যে ব্যাপারগুলি প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী উন্নত বিশ্বের দেখবেন যে তারা কিভাবে, যেমন লন্ডনের মেয়র উনি খুব অবলীলায় ট্রামে চড়ে অফিস করছেন বা খুব সহজেই বাইসাইকেল করে যাচ্ছেন। কিভাবে সম্ভব এটা? বিকজ অফ ওই পুরো রেডিয়াস, পুরো এরিয়াটা সিকিউরড। তারা সেই সিকিউরিটিটা ওই গান পয়েন্টের সিকিউরিটি না এটা। তো এইটা বেসিক্যালি এআই এর জন্য খুব ভালো। তো এআই এই কাজটা ভালো করে, যেটা ফেস রিকগনিশন থেকে শুরু করে সবকিছু, আমরা যেমন এখন যেটা চলে আসছে অ্যালগরিদম দিয়ে আমরা ফেস রিকগনিশন করতে পারছি যে কে কোথায় কিভাবে মুভ করছে। এটা বড় সিটিগুলি, নিউ ইয়র্কের মতো বড় বড় শহরগুলিতে ওইগুলি অলরেডি ইফেক্টিভ, কারণ এখনকার ক্যামেরাগুলি এভাবেই এআই ড্রিভেন সবগুলি। তো ওই জায়গাটাই নিরাপত্তার জায়গাটা থেকে আমি ওখানে এআই কে অ্যাডভান্স রাখবো নিঃসন্দেহে, কারণ এটা রিপোর্ট জেনারেশন, এটাকে অ্যাডভান্স রাখবো। আমি স্বাস্থ্যক্ষেত্রে অ্যাডভান্স রাখবো। স্বাস্থ্যক্ষেত্রে কোথায় অ্যাডভান্স রাখবো? যে হ্যাঁ, আমার যদি এই মুহূর্তে একটা সার্ভের প্রয়োজন হয়, এই মুহূর্তে সারা ওয়ার্ল্ডে একটা একটা প্যান্ডেমিক সিচুয়েশন, এই জায়গাটায় এআই বেস্ট। আমি এআই কে অ্যাডভান্স লেভেলে রাখবো এখানে, কারণ আমার ওই রিপোর্ট জেনারেশনের জন্য হেল্প হবে। আমার শিক্ষাক্ষেত্রেও যতটা স্টুডেন্টের জন্য এআই স্টুডেন্টকে কম ব্যবহার করায়, বরং এটা যদি মানে যারা রিসার্চের লেভেলে, যারা ওই লেভেলে, তারা যদি এটা বেশি ব্যবহার করে, যে এই একই রিসার্চ আমি যদি আফ্রিকায় করি কেমন রেজাল্ট আসবে, মিডল ইস্টে করি কেমন রেজাল্ট আসবে, এই জায়গাগুলি যদি আমরা দেখি, তাহলে শিক্ষাক্ষেত্রেও এটা অনেকখানি মানে কি বলবো এটাকে আশার কথা, এবং এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুব ভালো কথা। আর যদি এটিকে আমাদের ব্যক্তিগত আবেগ অনুভূতির জায়গাগুলোর অনুকরণ করার জায়গায় নিয়ে যায় এআই কে, সেটি কতটা মনোবিজ্ঞানের জন্য একটা মনোবিজ্ঞানের আগে আমি একটু আপনাকে শরীর বিজ্ঞানে যাই। ইদানিং আপনি দেখবেন যে বাচ্চারা, ছেলে মেয়েরা রাত জাগে, খেয়াল করে দেখবেন বাংলাদেশেও এই ট্রেন্ড চালু হয়েছে। এটা খুব বেশি দিন আগের না, কিন্তু 5 থেকে 10 বছর আগের। এই মোবাইল গেম, অনলাইন গেমিং, এইটা দিয়ে শুরু হয়। এইটা একটা সময় গিয়ে কারণ অনলাইন গেমগুলি যারা নিয়ন্ত্রণ করে তারা সবাই ফার্স্ট ওয়ার্ল্ডের সাথে যখন থার্ড ওয়ার্ল্ডের পেয়ারিং হয়, তখন তাদের ওখানে রাত আর আমার এখানে দিন। তো ওই যে রাত জাগা, ওই রাত জাগার অভ্যাসটা বা রাত জাগাটাকে তারা এগেইনস্ট, আমি এখানে আসবো এগেইনস্ট দ্য নেচার, আমরা কিন্তু কাজ করছি। তো রাত জাগলে প্রথম যে কাজটা হয় শরীরের, সবচেয়ে বড় যে দুর্ঘটনাটা ঘটে, সেটা হলো আপনার ব্রেইনের স্মৃতিশক্তি কমতে শুরু করে। আপনার প্রথম যদি দিনের পর দিন, বছরের পর বছর আপনি যদি রাত জাগা প্র্যাকটিস করেন, তাহলে আপনার যেটা হবে যে আপনার স্মৃতিশক্তি নরমালি, আমরা এইসব বিষয়গুলো হয়তো এটা সময় পেলে হয়তো আরো একটু বিস্তারিত আলোচনা করা যাবে। আমি শেষ আসছি, আমি একটু আমাকে সময় দেন। সেটা হলো যে এই রাত জাগার কারণে কি হয় জানেন, আমার যখন স্মৃতিশক্তি কমতে থাকে, তখন আমার ব্রেনের এফিসিয়েন্সি কমে যায়। আর ব্রেনের এফিসিয়েন্সি যখন কমে যায়, তখন ওই যে টাস্ক, আমার স্কুলের টাস্ক, আমার কলেজের টাস্ক, আমার বিশ্ববিদ্যালয়ের টাস্ক, যেই পেপারটা আমার টিচার দিতে বলছিল, ওই পেপারটা করার জন্য আমার ব্রেন আর তখন কাজ করে না, তখন আমাকে এআই এর হেল্প নিতে হয়। ওকে, আপনি একটা সম্পর্ক তৈরি তাদের কাছে। এক্স্যাক্টলি। আমি সব মিলে 4 মিনিট সময় পাবো। তারপর আমি যে প্রশ্নটি করছিলাম যে আবেগ অনুভূতির জায়গায় যদি এআই কে আমরা প্রতিস্থাপন করি, তবে সেটি মনোবিজ্ঞান হেল্পের করার কতটা ঝুঁকি তৈরি করবে? আমি নিজে তো আর মনোবিজ্ঞানী নই, রাইট। তবে আমি যেটা মনে করি যে আপনার ব্রেইন আপনাকে নিয়ন্ত্রণ করে, ব্রেইন তো নিয়ন্ত্রণ করে আপনার শরীরকে। তো মনোবিজ্ঞান বলেন আর সমাজবিজ্ঞান বলেন, যদি আপনার মনকে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে আপনার পারিপার্শ্বিকতাকেও নিয়ন্ত্রণ করা যায় যে কোনো ভাবেই। তো এই নিয়ন্ত্রণের জায়গাটা চলে যাবে হচ্ছে ওই নিউরো টেকনোলজিতে যাবে একটা সময় গিয়ে। এআই তখন নিয়ন্ত্রণ করতে চাইলে এআই নিয়ন্ত্রণ করতে পারবে।
আপনি কিছুদিন আগের একটা দুর্ঘটনা দেখেছিলেন যে বা সুইসাইডাল একটা ব্যাপার ছিল, হ্যাঁ, যে এটাকে কেউ একজন রিমোটলি কন্ট্রোল করছে, যে তাকে যে তুমি এখন এখানে যাও, তুমি এখানে যাও, তুমি কার্নিশে যাও, তুমি এখানে এই যে ব্যাপারটা, এটা কিন্তু একটা ভয়াবহ দুর্ঘটনা ছিল। কি যেন একটা পাবজি মনে হয় না, কোন একটা খেলা পিউবিজি, হ্যাঁ, এই গেমটা। তো এইটাকে আপনি কি বলছেন? এটাই হচ্ছে সেই মনোবিজ্ঞানের যে আপনি যেটা বলছেন যে নিয়ন্ত্রণের, যে আপনার ব্রেনের নিয়ন্ত্রণটা আপনার অপরিচিত একজনের হাতে চলে গেল, যাকে আপনি চেনেন না। আপনার সন্তানের উপর আপনার নিয়ন্ত্রণ থাকবে, আপনার উপরে আপনার সন্তানের ডিপেন্ডেন্সি থাকবে। এটা যেমন খুব স্বাভাবিক একটা ঘটনা, প্রাকৃতিক ঘটনা, ন্যাচারাল ঘটনা। আপনি চাইবেন না আপনার প্রতিবেশী আপনার সন্তানকে নিয়ন্ত্রণ করুক। তো এআই বেসিক্যালি এরকম একটা ব্যাপার হয়ে যাবে যদি এআই মনে করে, যদি এরকম, আসলে তো এটা ভালো এবং খারাপ দুটোই আছে। কারণ আপনি তো অ্যাটমিক এনার্জিকে আপনি যদি এটাকে এনার্জিতে কনভার্ট করেন, তাহলে এটা লাইটস দ্য ওয়ার্ল্ড, আর আপনি যদি এটাকে পারমাণবিক বোমা বানান, তাহলে ডেস্ট্রয় দ্য ওয়ার্ল্ড। যে প্রশ্নটি আপনার কাছে করতে চাই, আমাদের জীবনে এআই এর একটা প্রভাব, এআই চেষ্টা করবে তার প্রভাব তৈরি করার। আমাদের জায়গা থেকে আমরা যদি এটিকে অতিরিক্ত নির্ভরতা এড়িয়ে চলতে চাই, কিভাবে আসলে এটি দুটো জায়গায় একটা ব্যালেন্স করার বিষয় আসতে পারে? প্র্যাকটিক্যাল থিঙ্কিং বাড়াতে হবে। প্রথম কথা হচ্ছে আমার এই প্র্যাকটিসটা করতে হবে। আপনি শরীর সুস্থ রাখার জন্য যেমন আপনি এক্সারসাইজ করেন, আপনার ব্রেনের সুস্থতার জন্য আপনাকে আপনি কি মানে একটু, আমি একটা জিনিস শেয়ার করব, আমাদের ব্রেনের, হিউম্যান ব্রেনের ক্যাপাসিটি হচ্ছে 2.5 পেটাবাইট, যেটা একটা ছোটখাটো না, একটা মাঝারি সাইজের ডেটা সেন্টারের সমান। একটা মাঝারি ধরনের ডেটা সেন্টারের থেকেও বেশি আমি বলবো যে আমার ব্রেনের ধারণ ক্ষমতা, সেইটাকে যদি আপনি ইউটিলাইজ না করেন, তাহলে তো এইটা অটোমেটিক্যালি এটা অন্য কেউ এটা ব্যবহার করবে বা ওইটা আইডল হয়ে যাবে। তো এই প্র্যাকটিক্যাল থিঙ্কিংটা বাড়াতে হবে, যে হ্যাঁ এটা কিভাবে হচ্ছে, এই যে চিন্তা করার শক্তিটা, চিন্তা করার সময়টা, এটা রাখতে হবে এবং এটাকে প্র্যাকটিস হিসাবে নিতে হবে। প্র্যাকটিসিং প্র্যাকটিক্যাল থিঙ্কিং, যে আপনার প্রতিদিনের যে আপনি আপনার যে কাজ, আপনি স্টুডেন্ট, আপনি শিক্ষক, আপনি যে কোনো পেশায় আছেন, আপনি আপনার ওই পেশা কেন্দ্রিক থিঙ্কিংটা করেন, এইটা আপনাকে রেগুলারলি মেনটেন করতে হবে। প্র্যাকটিসিং প্র্যাকটিক্যাল থিঙ্কিং, দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে প্রবলেম সলভিং, এটাতে এনগেজড হতে হবে। নিজের সমস্যার সমাধান, নিজের এবং আশেপাশের মানুষের যদি সমস্যা কেউ যদি দেখেন, সেটাকে সমাধান করার জন্য নিজেকে এনগেজ করতে হবে। ওইটাও এই প্র্যাকটিক্যাল থিঙ্কিং কে হেল্প করে, যে কিভাবে এটাকে সমস্যাটা একটা প্রবলেম সলভিং গেম যেটাকে আমরা বলি, এই জিনিসগুলি বাড়াতে হবে। নিজেকে এনগেজ করতে হবে সোসাইটিতে, নিজেকে আরো বেশি সামাজিক দায়বদ্ধতায় নিয়ে আসতে হবে এবং সেখানে প্রবলেম সলভিং সিচুয়েশনে আনতে হবে নিজেকে। এবং ট্রাই ইউর ওন ফার্স্ট কথাটা আমি এখানে জোর দিব, যে আগে নিজে চেষ্টা করো। সো আসলে নিজে যদি আমরা বুঝতে পারি যে কতটুকু আমার প্রয়োজন, কতটুকু আমি নিজে করতে পারবো, এবং কাজটাকে, অর্থাৎ এটি আসলে দৈনন্দিন আমরা হয়তো পার্সোনাল আমি জানি যে একটি আলোচনায় পুরো এআই এর ব্যবহার কিংবা এটি নিয়ে আরেকটা জিনিস আছে লাস্ট, সেটা হলো লার্নিং হ্যাবিট, শেখার আগ্রহ, অভ্যাস, জানার অভ্যাস তৈরি করতে হবে। যেটা কিভাবে হলো, হাউ ইট ক্যান বি, এটা কিভাবে হতে পারে, একটা ঘটনা, এটা লার্নিং হ্যাবিটটা থাকতে হবে। যে না, ও একজন লিখে দিল, আপনি একটা কিছু বলে দিলেন, আমি এটাকেই সঠিক মেনে নিলাম। নো, এটা কিভাবে আপনি করলেন, এই জিনিসটা যে আমাদের যে একটা কমন হিউম্যান কিন্তু এটা সবার মধ্যেই থাকে। কেউ এটা প্র্যাকটিস করে, কেউ করে না। বাচ্চারা খুব বেশি করে, গাড়ি দিলে ভেঙে দেখে যে ওটার মধ্যে কি আছে। তো এই বিষয়টা প্র্যাকটিস করতে হবে, লার্নিং হ্যাবিটটা জেনারেট ক্রিয়েট করতে হবে। এই কয়েকটা জিনিস আপনার খুবই ইফেক্টিভ হবে। প্লিজ। ওকে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাদের সময় শেষ হয়ে গেছে। এটা ঠিক যে এআই কে আসলে এটির ব্যবহার জানতে হবে। সোজা কথা, এটিকে আপনি যদি ভালো কাজে ব্যবহার করতে চান, তাও আপনাকে এটির ব্যবহার জানতে হবে। আপনি যদি এটিকে ফাঁকি দিয়ে নিজে না করে করিয়ে নিতে চান, তাও আসলে আপনার কি জানতে হবে। শুধু আগামী প্রজন্মকে একটা কথাই বলবো, যে এআই কে শু হিসাবে দেখুক, পা হিসাবে নয়। এআই ইজ ট্রিট এআই অ্যাজ এ রিচুয়াল, নট রিলিজিয়ান। এটাকে রিচুয়াল হিসাবে দেখা হোক।
এটাকে যেন হ্যাঁ, রিলিজিয়ন হিসেবে চমৎকার একটা দেখানো পরামর্শ হয়। দিয়েছেন আপনি। নিঃসন্দেহে দর্শক আপনারা কিছুটা ধারণা পেয়েছেন যে এটি নিয়ে আসলে বিস্তর আলোচনার সুযোগ রয়েছে, কারণ এআই আপনার চিন্তার জগৎটাকে উলটপালট করে দিচ্ছে এবং এটি আপনাকে আগে থেকে কি অলস করলো নাকি আরো বেশি ব্যস্ত করে দিচ্ছে সেটি নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। তবে মূল বিষয়টি হলো নিয়ন্ত্রণটা, অর্থাৎ নাটাইটা আপনার হাতে। সুতো ছেড়ে দিন, ঘুড়ি উঠতে থাকুক, কিন্তু যখন দরকার হবে যাতে সেটিকে নিয়ন্ত্রণ করতে পারেন, এইভাবে আসলে এআই এর ব্যবহারটি নিশ্চিত করতে হবে। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আপনাকেও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আগামী দিনে আমরা নিঃসন্দেহে আরো নতুন নতুন এআই নিয়ে আমরা নতুন নতুন আলোচনার সূচনা করব, নতুন নতুন আলোচনার ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।